আহ ওকে, ওয়েলকাম মৃন্ময়। মৃন্ময় ঘোষ। দর্শক যারা দেখতে পাচ্ছে তোমাকে, তাদের সকলকেই জানিয়ে দিই যে তোমাদের সামনে রয়েছে মৃন্ময় ঘোষ, যে পিএনআরডি ডিপার্টমেন্টে সিলেক্টেড হয়েছে। ডাব্লিউপিএসসি 2022-এ যে পরীক্ষা হয়েছিল, সেই 22-এর নোটিফিকেশন অনুযায়ী যার রেজাল্ট বেরিয়েছে এখন। তো মৃন্ময়, তোমাকে ওয়েলকাম। আর সব থ্যাংক থেকে ইউ। বড় ব্যাপার হচ্ছে যে কংগ্রাচুলেশন জবটা সিকিওর করার জন্য। থ্যাংক ইউ। আর তুমি তো পিএনআইডি তে পেয়েছো, তাই তো? হ্যাঁ, পিএনআরডিতে পেয়েছি। গুড, গুড, গুড। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, প্রথম কথা তুমি বলো যে চাকরিটা পেয়েছো, এটা শোনার পর থেকে তোমার রিয়েকশন কিরকম ছিল, সেটা তো আগে জানাও আমাদেরকে। মানে এটা অভূতপূর্ব, এর আগে কোনোদিন হয়নি, কারণ এটাই আমার পার্মানেন্ট ফার্স্ট গভর্নমেন্ট জব। এবং আমি যখন মাকে ডাক্তার দেখিয়ে কলকাতা থেকে আসছিলাম, আমার ফোনে চার্জও ছিল না সেই মুহূর্তে। মানে আমি এটা শোনার পরে আমার চার্জও অফ হয়ে গেছে। তারপর মানে ভেতরে খুবই আনন্দ হচ্ছিল, কিন্তু কারোর সঙ্গে যোগাযোগও করতে পারছি না, বলতেও পারছি না। এমনকি ইভেন মানে ট্রেনে খুব ভিড় থাকার জন্য কে আমি লেডিস কামরায় রেখেছিলাম, মাকেও আমি ইনফর্ম করতে পারিনি। মানে 3-4 ঘন্টা অপেক্ষা করার পর আমি সবাইকে ইনফর্ম করতে পেরেছি। খুব আনন্দ হচ্ছিল, কিন্তু ভেতর থেকে কাউকে বলতেও পারছিলাম না। এমন একটা অকওয়ার্ড পরিস্থিতি হয়ে গেছে। আরে বাবা! না, এটা তো খুবই খুবই আনন্দের ব্যাপার। যাই হোক, আহ, না না, প্রত্যেকেরই কিভাবে সে জানতে পেরেছে, এটা এটা খুবই ইন্টারেস্টিং থাকে। তোমারটা তো আরোই ইন্টারেস্টিং, কারণ তুমি এক কামরাতে, মা আরেক কামরাতে, তোমাদের কারোর ভিতর কন্টাক্ট নেই। যাই হোক, সবাই না, প্রথমে জানতে পারার পরে তার বাড়ির লোকদেরকেই জানায়, বা মা বাবার কাছে যেয়ে পরে জিনিসপত্রগুলো বলে। গ্রেট, গ্রেট, গ্রেট। তো যাই হোক, দিয়ে তারপরে যখন স্টেশনে নামলে প্রথমেই বললে নাকি, না পরে বাড়িতে ফিরে এসে? হ্যাঁ, প্রথমেই মাকে বললাম স্টেশনে, তারপর ওখান থেকে মায়ের ফোন থেকে আর কি একে একে সব বন্ধুদেরকে কল করলাম। কল আরে করার বাস! পর মোটামুটি সবাইকে জানালাম। বাহ, বাহ, বাহ! গ্রেট, গ্রেট, গ্রেট। যাই হোক, গুড, গুড। আচ্ছা, তোমার একটু কোয়ালিফিকেশন এবং তুমি বর্তমানে কি করতে, সেগুলো যদি একটু তুমি সকলকে জানাও, যারা দেখছে তাদের সকলকে একটু যদি তুমি জানিয়ে দাও তোমার প্রোফাইলটা, যে তোমার আমি এডুকেশনাল দু কোয়ালিফিকেশন কি হাজার ছিল। সাত সালে হুম, হুম, হুম। আচ্ছা বলছি। আমি 2000, আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রুকুনপুর গ্রামে, হরিয়ারপাড়া ব্লক। আমি 2007 সালে রুকুনপুর স্কুল থেকে মাধ্যমিক এবং 2009 সায়েন্স ব্যাকগ্রাউন্ড উচ্চ মাধ্যমিক পাস করি। এবং 2012 সালে দমকল পলিটেকনিক থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করি। আমি পাস করার পর 1 বছর একটা কনসালটেন্সি ফার্মে কাজ করেছি। তারপর 14 থেকে গ্রাম পঞ্চায়েতে আমি স্কিল টেকনিক্যাল পার্সন পোস্টে এমজিএনআরজি প্রজেক্টে কাজ করতাম। এবার কাজ করতে করতেই আমি মোটামুটি প্রিপারেশন নিতাম। এর আগে 2016-17-তে পিএসসি দিয়েছিলাম, কিন্তু সাকসেস হতে পারিনি। আসলে তখন আমার প্রিপারেশন সেই লেভেল ছিল না। তাছাড়া একটা নামই প্রিপারেশন ছিল যে যেতাম, হয়তো দু একটা টিউশন যেতাম, বাড়িতে পড়তাম না, এই পরীক্ষা দিতে হবে, দিতাম এরকম। তারপর আমার সব বন্ধুরা এবং অনেক জুনিয়র সবাই প্রায় 2016-17 অনেকেই পেয়ে গেছিল। তারপর হুম। বুঝলাম যে না, এইভাবে আর চলতে পারে না। এটা একটা কন্ট্রাকচুয়াল এবং স্যালারি স্ট্রাকচার খুব একটা ভালো নয়। নানা পরিস্থিতি, সামাজিক পরিস্থিতিতে দেখছিলাম যে ব্যাপারটা চাপের হয়ে যাচ্ছিল। তারপর থেকে সিরিয়াস ভাবে পড়াশোনা আমি 2021 সাল থেকে শুরু করি, মানে সিরিয়াস ভাবে পড়াশোনা। বাহ, বাহ, মোটামুটি 1 বছর পড়াশোনার পর দেখলাম নোটিশ এলো। তারপর তো পরীক্ষা দিলাম, পাস করলাম, দিয়ে 25-এ সিলেক্টেড হলাম ফাইনালি। বাহ! তো এটা তো একটা বিশাল লং জার্নি, মানে লং জার্নি, 2012। একদম 12-13 বছর। সেটাই, টু হ্যাঁ, থাউজেন্ড 12। টুয়েলভ 2020, নাও 25, মানে 13-14 বছরের প্রায় একটা লড়াই। একদম, হ্যাঁ, তো একদম অনেক অনেক লম্বা জার্নি। মানে কতবার প্রিপারেশন ভেঙেছে আর কতবার প্রিপারেশন গড়েছে, এই তো হাতে গুনে বলা যাবে না নাকি? প্রিপারেশন বলতে আমি 2014 সালে কলকাতায় একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম। কিন্তু ওই যে বললাম, কোচিং সেন্টারে যেতাম, খাতাটা ব্যাগেই থেকে যেত, আবার কোচিং সেন্টারে যেতাম, তখন ব্যাগ থেকে বেড়াতো। মানে তখন কাজ নিয়ে এতই পাগল ছিলাম আমি, এমজিএনআর যে প্রজেক্টে আমাদের প্রচুর কাজের প্রেশার ছিল। আর যে পঞ্চায়েত গুলো আমি থাকতাম, নির্মাণ সাহেব ছিলেন না, পুরো দায়িত্বটাই আমার উপর। মানে এসে এরকমও হয়েছে ম্যাক্সিমাম টাইমে আমি রাত্রি 12টা 1টা অব্দিও কাজ করেছি, আরে আবার বাবা! সকালে বেরিয়ে গেছি। পরীক্ষার আগেও তাই হয়েছে, পরীক্ষার 1 সপ্তাহ আগেও সেই সকাল 7টায় বেরিয়ে গেছি, বাড়িতে 8টা 9টায় ঢুকেছি, আবার হয়তো ল্যাপটপ নিয়ে বসে বসে এরকম দিয়ে মানে বিশাল। তারপরে বহরমপুরেও আমি কয়েকটা কোচিং করেছিলাম, কিন্তু ওই রকমই, বাড়িতে না করলে, আলটিমেট সেলফ স্টাডি না করলে কোনো কোচিং সেন্টারে চাকরি পাওয়া যাবে না। একদম, কোচিং একদম, সেন্টারের একদম। গাইডেন্স প্লাস সেলফ স্টাডি, এই দুটো, আর ডেডিকেশন কোচিং এবং সেন্টার ধৈর্য, তোমাকে কোন দিকে যেতে হবে, কিভাবে করতে হবে, এগুলো তোমাকে বলতে পারবে। গাইডেন্স দিতে পারবে। একদম। অবশ্যই গাইডেন্স দিতে পারবে। বাট পড়তে তোমাকে হবে, খেতে তোমাকে হবে।
একদম একদম নিজে পড়াশোনা না করে নিজে নিজের মানে দুর্বলতা এবং নিজের কোনটা আমার স্ট্রং জোন সেটাকে একদম। নিজেকেই বুঝতে হবে, এবং দুর্বলতা যেগুলো সেগুলো আলাদা পারলে খাতায় নোট করে দিনের পর দিন সেগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। এবং এবং মৃন্ময়, আমি আরো একটা কথা অ্যাড করব, সেটা হচ্ছে কন্টিনিউয়েশন। কন্টিনিউয়েশনটাও খুব দরকার, দেখো। আহ, যদি কন্টিনিউশনটা খুব দরকার। আমি হ্যাঁ। বলবো যারা আমার এই ভিডিওটা দেখবে অথবা প্রিপারেশন নেবে সামনে, যে যতই কাজের মধ্যে ইনভলভ থেকে যাও, আমি যে ভুলগুলো করেছিলাম যার জন্য আমাকে এত মানে লং টাইম অপেক্ষা করতে হলো, হুম, হুম। যতই কাজের মধ্যে ঢুকে যাও অন্তত রাত্রিতে বাড়িতে 2 ঘন্টা হলেও পড়ো। ডেইলি 2 ঘন্টা হলেও পড়ো, পারলে 1 ঘন্টা পড়ো। কন্টিনিউশন থাকলে অবশ্যই জব একদিন হতেই হবে। একদম, কিন্তু ওই একদম। একদিন 10 ঘন্টা পড়লাম, তারপর 3 4 দিন 7 দিন আর বই খুললাম না, আমি যেটা করতাম 6 মাস বই খুললাম না, আবার 1 মাস পড়তাম, আবার স্টপ, আবার 7 8 মাস 2 মাস পড়তাম, এরকম করে হবে না। একদম ডেডিকেশন, কোনো একটা স্যারের গাইডেন্সে থাকতে হবে। স্যারের কথা একদম মানে গুরু বাক্যর মতো মানতে হবে, এবং ডেডিকেশন হলে 2 ঘন্টা, 3 ঘন্টা বলে 3 ঘন্টা, 1 ঘন্টা বলে অন্তত 1 ঘন্টার জন্য বসতে হবে। তাহলে জব একদিন অবশ্যই হবে, আর লেগে থাকতে হবে, হতাশ হলে চলবে না। রাইট, রাইট, রাইট। আচ্ছা, খুব ভালো কথা। তো যাই হোক, আমরা তো তোমাকে যেটুকু দিতে পেরেছি, মানে আমাদের তো আর কোনো ফাইনাল কোচিং সেই সময় ছিল না। তোমাদেরকে যেটুকু আমি চেষ্টা করেছি, তোমাদেরকে ইন্টারভিউ গাইডেন্স টুকুই দিতে পেরেছি। তো ইন্টারভিউ কেমন ইন্টারভিউ গেছিল গাইডেন্স এবং তোমার আপনি কিরকম এক্সপিরিয়েন্স ছিল একটু আমাকে বলো, এবং আমাদের ভিউয়ার্সদেরও বলো। ইন্টারভিউ গাইডেন্স, হ্যাঁ আমি ইন্টারভিউ গাইডেন্সে আমি মেনলি আমি নানা থেকে ইউটিউব থেকে সার্চ করতাম, সার্চ করতে করতে আপনার এই চ্যানেলটা দেখা পাই। চ্যানেলের কয়েকটা আমি ভিডিও দেখেছিলাম, আমার খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল। কারণ অনেক কোচিং স্যার আছে মানে যথেষ্ট ভালো পড়ান তারা, কিন্তু এই যে ইন্টারভিউ যে সঠিক টু দি পয়েন্ট যেগুলো ধরতে পারে, সেগুলো হয়তো অনেকেই এড়িয়ে যান ব্যাপারটা। কারণ অনেকেই ভাবেন যে হয়তো স্টুডেন্ট ওয়েল প্রিপেয়ার্ড আছে, থিওরি জানে, কিন্তু আপনি যে প্র্যাকটিক্যাল এবং যেগুলো ধরতে পারে একদম পয়েন্ট টু পয়েন্ট যেগুলো করেছেন, সেগুলো আমার খুব ভালো লেগেছিল এবং আমি খাতা নিয়ে সেগুলো নোট করতাম। তার মধ্যে আমার একটা খুব মনে পড়ে, আপনি মর্টের যে কোড সেটা ভালোভাবে করিয়েছিলেন, জিএসবি বা এবং রোডের সমস্ত লেয়ার টু লেয়ার। হুম, আমি একটা লিখেও ছিলাম এবার, সে খাতাটা অনেক খাতা, ওই বললাম আমার লং জার্নি, অনেক খাতার মধ্যে কোথায় যে লিখেছিলাম আমার মনেও পড়লো না, খুঁজে পেলাম না, সে খাতাটা এক জায়গায় ছিল সব। এই রে। তারপর আমি যখন ইন্টারভিউ গিয়েছিলাম, আমাকে ওই পঞ্চায়েতে যখন কাজ করি কোশ্চেন করতে করতে মর্তে ঢুকে গেলেন যে মর্তের কোড সেই কিছু জানো। এবার আমার আপনারা যেহেতু শুনেছিলাম কিছু কিছু মনে ছিল, কিন্তু আমার মনে হলো যে আমি যদি না পারি তাহলে এখানে ভুল হতে পারে, মানে এর ভিতর না ঢোকাই ভালো। আমার একদম, এটা একদম। স্ট্রং জোন এই এই আপনি এই বলেছিলেন, কথাটাও, কিন্তু আমি মৃন্ময়, এই কথাটাও কিন্তু আমি বারবার তোমাদেরকে ইন্টারভিউ গাইডেন্সেও বলতাম, যে যেটাতে তোমার মনে হচ্ছে যে তুমি ঢুকলে পরে ফেঁসে যেতে পারো, সেই জায়গাটা এড়িয়ে যাওয়াটা একদম ঠিক। যাই হোক, সেটা তুমি খুব একদম ভালোভাবে আপনি করেছো। বলেছিলেন ওই অনুসারে আমি এটা সংযোজন আমি বলেছি যে স্যার যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টে কাজ করি, সে ধরুন আমাদের মর্টের কোড স্পেসিফিকেশন খুব বেশি লাগে না বলে এটা আমার প্র্যাকটিসে নেই। তো উনি ছেড়ে দিলেন, তারপর পিএনআরডি কোডে ঢুকলেন। আর বললাম পিএনআরডি কোডও স্যার আমাদের অত প্রয়োজন হয় না বলে প্র্যাকটিসে নেই, তখন উনি ছেড়ে দিলেন, তখন মাটির কাছে ঢুকে পড়লেন, মানে অন্যান্য কোশ্চেন করলেন যে কি কাজ করতে হয়। এবং সেই থেকে হয়তো মাটির আমাকে জিজ্ঞেস করেছিলেন যে মাটিতে যখন কম্প্যাকশন করতে হয় তখন কি জল দাও, আমি বলেছিলাম স্যার জল দিই। কি জল, ওএমসি কোথায় থেকে পাও, পোক্টর, আমাকে আবার জিজ্ঞেস করলেন যে পোক্টর টেস্ট করেছো। আমিও জানলাম যে আমি থিওরি পোক্টরের জানি প্রায় মোটামুটি, হুম, কিন্তু আমি তো প্র্যাকটিক্যালি টেস্ট করিনি, হয়তো সেখান থেকে কিছু কোশ্চেন নাও পারতে পারি প্র্যাকটিক্যালি, যেটা হয়তো আমার জানা নাই, থিওরি হুম, জানি। হুম, হুম। আমি বলেছি স্যার না, এটা আমার স্যার সুযোগ হয়নি কোনোদিন পোক্টর টেস্ট করার। তখন উনি বেরিয়ে গেলেন, মানে আমার যেটাই মনে হয়েছে যে আমি একটু দুর্বল, আমি কৌশলে বেরিয়ে গেছি, জানি না কাউকে মানে কোন স্যারকে বলিনি। আমি হুম। শুধু বলেছি যে না স্যার এটা আমার সুযোগ হয়নি, অথবা স্যার আমার প্র্যাকটিসে নেই, বলে বেরিয়ে গেছি। নেগেটিভ কথা বলিনি, কিন্তু ওটাই আমি ভালোভাবে ঘুরিয়ে দিয়েছি, মুখটাকে ঘুরিয়ে দিয়েছি, আমার স্ট্রং জনের মধ্যে নিয়ে এসেছি আবার। একদম, একদম। এটাই তো চাই একটা ইন্টারভিউতে। সব থেকে বড় জিনিস হচ্ছে অ্যাপিয়ারেন্স, তুমি কিভাবে অ্যাপিয়ার করছো। গ্রেট, গ্রেট। অবশ্যই, নইলে তো তোমার এত ভালো একটা র্যাঙ্ক এবং পিএনআরডি ডিপার্টমেন্টে তোমার তো হতো না। যাই হোক, তুমি তো ইউআর থেকেই পেয়েছো, তাই তো? জেনারেল থেকেই রয়েছো, নাকি আমি রিজার্ভেশনের জেনারেল এগেনস্টে কোয়ালিফাই, পেয়েছো? হ্যাঁ জেনারেল কোয়ালিফাই করেছি, কিন্তু আমাকে রিজার্ভেশনের এগেনস্টে দিয়েছে কারণ আমার পিএনআরডি চয়েসের জন্য, হয়তো আচ্ছা, জেনারেল আচ্ছা, ঢুকলে আচ্ছা। অন্য ডিপার্টমেন্ট হয়ে যাচ্ছিল। কারণ আচ্ছা, আমার আচ্ছা। র্যাঙ্ক হয়েছে 428, কিন্তু জেনারেল 468 অব্দি পেয়েছে, মানে আমার থেকে মোটামুটি 468 না, 488, মানে আমার থেকে যারা ফার্স্ট র্যাঙ্ক বেশি করেছে সেই জেনারেল স্টুডেন্টও জেনারেল হিসেবে পেয়েছে, কিন্তু আমি জেনারেল কোয়ালিফাই করলেও আমাকে ওবিসির মধ্যে ঢুকেছে আমার চয়েসের জন্য। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে চয়েস সিট ফিল আপ করতে যেয়ে তোমার যেহেতু ওটা প্রথম দিকের কোনো একটা চয়েসে হয়তো আসছিল, সেই হিসাবে তোমাকে বেটার হ্যাঁ, জায়গাতে দেওয়ার জন্য ওবিসিতে সেটা ঢুকেছে। দিয়েছে। ঠিক, ঠিক, ঠিক। বুঝেছি, বুঝেছি। ঠিক আছে। ওভারঅল 426 ইজ ওয়েট, মানে ওয়েল এনাফ, ওয়েল এনাফ।
ওয়েল এনাফ, গ্রেট গ্রেট। 428। 428, রাইট। ওকে, নেক্সট নেক্সট ইন্টারভিউ প্রশ্নের আমাকে আরেক হ্যাঁ বলো বলো বলো, তারপরে বলুন। নেক্সট প্রশ্নের দিকে যাবো, বলো। ইন্টারভিউ আমি যে সমস্ত দর্শকরা দেখবে তাদেরকে আরেকটা জিনিস আমি বলে দিতে চাই। আমাকে জিজ্ঞেস করেছিল যে প্রেফারেন্স, পিডব্লিউডি প্রেফারেন্স বলেছিলাম, পিডব্লিউডি প্রেফারেন্সে কি কি কাজ করতে হয় আমাকে জিজ্ঞেস করেছিল, ওগুলো বলেছিলাম। এবং আমি যে কোম্পানিতে 1 বছর কনসালটেন্সি ফার্মে ছিলাম, পিডব্লিউডিরই আমি কন্ট্রাক্টর দিয়ে কাজ করতাম, সেগুলো আমি আলোচনায় যাচ্ছি না, ওগুলো বলেছিলাম। তারপরে আমাকে জিজ্ঞেস করেছিল যে সেকেন্ড প্রেফারেন্স কি আছে, আমি বলেছিলাম পিএইচই। তখন আমাকে ওনারা বলেছিলেন যে পিএইচই কি কি কাজ চলছে তোমাদের বাড়ির আশেপাশে, আমি বলেছিলাম জল জীবন মিশনে বাড়ি বাড়ি ওয়াটার সাপ্লাই চলছে। তো হুম। উনি তখন আমাকে বললেন পিএইচি তোমার সেকেন্ড প্রেফারেন্স আছে, তাহলে তুমি কি পিএইচির কোনো ট্রিটমেন্ট প্ল্যান্টে গিয়ে কাজ দেখেছো কোনোদিন? আমি তখন যথারীতি বলেছিলাম যে না স্যার, আমার এটা সুযোগ হয়নি। বললো তাহলে কোনো আইডিয়া? আমি বললাম স্যার আইডিয়া আছে, আমাদের এখানে ভাগীরথী নদীতে ইনটেক আছে, ইনটেক থেকে আমার যেটুকু আইডিয়া আছে ওখানে জল নিয়ে বাড়ি বাড়ি সাপ্লাই করা হয়। তখন উনি আমাকে বললেন যে ইনটেক থেকে জল নিয়ে বাড়ি বাড়ি ডাইরেক্ট সাপ্লাই করা হয়? আমি বললাম না স্যার, ইনটেক থেকে নিয়ে ট্রিটমেন্ট প্ল্যান্টে নিয়ে গিয়ে ট্রিট করা হয়, তারপর স্টোরেজ ট্যাঙ্কে স্টোর করে তবে বাড়ি বাড়ি সাপ্লাই করা হয়। দিয়ে উনি আর বললেন তাহলে ভিতরে কোনোদিন মানে সুযোগ হয়নি? বললাম না স্যার, কোনোদিন দেখার সুযোগ হয়নি। তখন উনি আমাকে জিজ্ঞেস করলেন যে তাহলে তোমার বাড়িতেও একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট থাকে, বলো যে তোমার বাড়িতে কি ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। আমি বললাম যে স্যার আমার বাড়িতে আছে, সেপটিক ট্যাঙ্ক আছে। তখন উনি সেপটিক ট্যাঙ্কের অনেক কোশ্চেন, ডাইমেনশন, শক্তি, এই সমস্ত জিজ্ঞেস করেন। হুম, তো ওখানেও বুঝলাম। আমি ওটাই বলার আছে পয়েন্ট যে গুলো, এখানেও আমি হ্যাঁ, পয়েন্ট গুলো হ্যাঁ, তুমি এখানেও ধরিয়ে আমি দিলে। বলিনি যে আমি কাজ জানি না, এখানেও আমি বলেছি যে আমার সুযোগ হয়নি দেখা। মানে কর্মসময় নেগেটিভ কথা বলিনি, নেগেটিভটাকে পজিটিভের মোড়কে টেস্ট করেছি। এটা একটা মানে ভাইটাল জিনিস ইন্টারভিউ। কোনো সময় না বলিনি, অথচ সেটাকে আমি ঠিকঠাক ভাবে ট্যাকেল করেছি। গ্রেট গ্রেট গ্রেট। যেটা মানে আপনি তোমাকে বলেছিলেন যে তোমাকে ঠিকঠাক প্যাকেজ ভাবে করে ট্যাকেল করেছি। দিতে হবে, তোমাকে একটা মোল্ডের ভিতরে দিতে একদম। হবে, রাইট রাইট। তোমাকে একটা একদম। মোল্ডে দিতে হবে। আচ্ছা আচ্ছা, নেক্সট প্রশ্নে আমি তোমাকে যাব। সেটা আমি আমার সকল সাকসেস যে স্টোরিগুলো রয়েছে তাদের সকলকেই এই প্রশ্নটা করছি, যে ধরে নাও তুমি এখন চাকরিটা পেয়েছো। তো এটা তো একটা সাফল্য তোমার কাছে অবশ্যই। বাট তোমার লাইফে, তোমার জীবনে সাকসেস বলতে তুমি কি বোঝো? এটাকেই সাকসেস বলবে যে একটা জব পেয়ে গেলাম সেটাই সাকসেস, নাকি তোমার লাইফে এর থেকেও বড় না, কিছু ব্যাপার রয়েছে? আমি বলি সাকসেস বলতে আলটিমেট সাকসেস বলে কিছু হয় না, জীবনের প্রত্যেকটা দিনই একটা নতুন লড়াই, এবং প্রত্যেকটা লড়াই সাকসেস পেতে হয়, এটা একটা পার্ট আমাদের। মানে স্টুডেন্ট হিসেবে আর মানে একটা চাকরি জীবনে সাকসেসের একটা প্রথম পার্ট। এরপরে চাকরি জীবন সফলভাবে করা, সুনামের সাথে করা, এবং পরবর্তীকালে আরো যে প্রমোশন আসে, সেগুলো একটা সাকসেস, এবং জীবনের প্রতিটা ধাপে একটা সাকসেস। এটা আলটিমেট সাকসেস না, এটা একটা সাকসেসের পার্ট মাত্র, এবং এটা বড় সাকসেস বলা যায়। মানে এখনকার বর্তমান বাজারে একটা গভর্নমেন্ট সার্ভিস পাওয়া, গ্রুপে গ্যাজেটেড অফিসার হিসেবে, এটা একটা বড় সাকসেস। কিন্তু আলটিমেট সাকসেস হিসেবে আমি মনে করি না, আরো অনেক চ্যালেঞ্জ আছে সামনে জীবনে, এটা এবং সেটাকে সাকসেস। এটা একটা তুমি দামি কথা বলেছো ভাই। হ্যাঁ, এখনকার টাইমে একটা গভর্নমেন্ট জব সিকিওর করা সত্যিকারেরই এই এই মার্কেটে, মানে অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের করে দেখে মার্কেটে, ওয়েস্ট বেঙ্গলে দিয়েছে। অবশ্যই অবশ্যই এটা একটা ওয়ান টাইপ, মানে বড় পার্ট অফ সাকসেস, রাইট রাইট, এটা একদম ঠিক কথা। এটা আমিও তোমার সাথে 200% একদম তোমার সাথেই রয়েছে, একমত একদম। যাই হোক, ঠিক আছে, সমস্ত কিছুর জন্য ওকে, বাড়ির সকলেও তোমার খুশি, তুমিও খুশি। লাইফটা কিছুটা হলেও বেটার হবে, কারণ ফিনান্সিয়ালি, স্ট্যাটাসফুলি সমস্ত জায়গাতেই তুমি অনেকটা এগোবে। আহ, এবং টোটালি সিকিউর অনেক বারবারই এখন। বারবারই বলবো আরেকটা কথা, যে অবশ্যই থেমে থেকো না, যদি আরো বেটার অপরচুনিটি লাইফে আসে কোনোদিন, অবশ্যই সেদিকে তুমি এগোবে, সেটা অবশ্যই তোমাকে বলে রাখা। আর একদম লাস্ট একটা প্রশ্নে তোমাকে আসবো, সেটা হচ্ছে যে তুমি তো অনেক কিছুই বললে, বাট এখনো অনেকে আছে যারা লড়াই করে যাচ্ছে, এখনো একটা গভর্নমেন্ট জবের জন্য টিকে রয়েছে। তো সেই অ্যাসপিরেন্টদেরকে তুমি কি বলবে? হতে পারে কেউ একদম নতুন আসছে, তো দুটো আমি পার্ট করলাম, একটা নতুন আসছে যারা, আরেকজন হচ্ছে যারা অনেকদিন ধরে লড়াই চালাচ্ছে। তো তাদের উদ্দেশ্যে তোমার মেসেজটা কি থাকবে? যারা অনেকদিন, প্রথমে বলি যারা পুরোনোদের জন্য, যারা অনেকদিন থেকে লড়াই করে আসছে, যে তারা আমাকে একটা মানে উদাহরণ হিসেবে দেখতে পারে, যে আমি 12-13 বছর করার পরও যে হার মানিনি, এবং ব্যর্থতা মানেই যে এটা আলটিমেট ব্যর্থতা এমন না। যদি ডেডিকেশন দেওয়া হয় এবং কনসিস্টেন্সি থাকে, অবশ্যই আহ, সফলতা পাওয়া যাবে। এবং আমি তাদেরকে বলবো যে কোনো একটা স্যারের আন্ডারে, অবশ্যই গাইডেন্সে, যে তোমরা কন্টিনিউ করে যায়, ধারাবাহিকতা বজায় রেখে এবং ধৈর্য রেখে পড়ো, সাকসেস একদিন অবশ্যই হবে। আর যারা নতুন আছে তাদেরকে বলবো যে তোমরা ওই একই বলবো যে
অবশ্যই বাড়িতে তোমরা প্রিপারেশন নিতে পারো, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে কোনো একটা স্যারের আন্ডারে গাইডেন্সে পড়া এবং রেগুলারিটি মেনটেন করা। যারা নতুন তাদের কাছে তো অনেক টাইম আছে, এবং আমাদের পশ্চিমবঙ্গের যেটা এখন চাকরির মার্কেট খুবই খারাপ, লং টাইম পর পর যে নোটিশ আছে, তবে সামনে নির্মাণ সহায়কের নোটিশ আসবে, কেএমসি আসবে, তারপর আবার শুনছি 2026-এ পিএসসি আসবে, তাছাড়া রেল আমাদের প্রতি বছর হচ্ছে। এগুলোকে টার্গেট করে তোমরা পড়াশোনা আরম্ভ করো, আর ধারাবাহিকতা বজায় রাখো, এবং অবশ্যই ধারাবাহিকতা বজায় রেখে যদি একটা গাইডেন্সে রেগুলারিটি মেনটেন করো, সাকসেস অবশ্যই সবারই আসবে। গ্রেট, 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 থ্যাংক ইউ। আবার কংগ্রাচুলেশন। খুব ভালো করে তোমাদের জয়েনিং হোক, থ্যাংক ইউ। তাড়াতাড়ি পিভিআর হয়ে যাক, মেডিকেল হয়ে যাক, এবং তোমরা জয়েন করে ফেলো যত তাড়াতাড়ি সম্ভব, আর আরো এগিয়ে যাও। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।